এই যে সমাজ সেবামূলক কাজ করা, ভালো ব্যবহার বা বিপদে পাশে দাঁড়ানো, এই অ্যাপ্রোচটা, এই কৌশলটা টিকে গেল। অন্যদিকে মানে যেটি জনাব এম এ আজিজ বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি বা যে মুক্তিযুদ্ধের কথা বলা যেই দলগুলো আছে, তাদের অবস্থান সেখানে দেখা যাচ্ছে না। বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধিতার ইতিহাস যেই দলের সাথে, তাদের ছাত্র সংগঠনের এরকম জয় জয়কার মানুষ, মানে ছাত্রদের কাছে কি এখন তাহলে এই যে বিষয়গুলো, যে কৌশলগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, সেই কৌশলগুলোই মুখ্য, আর মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ যে বিষয়টা সেটি আসলে গৌণ এখন? বিষয়টা এত সরলীকরণ করলে হবে না। এইখানে আপনাকে ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে একটি পণ্যে পরিণত করার যে প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ সেইখানে। মুক্তিযুদ্ধের চেতনা মূলত রাজনৈতিকভাবে বিক্রি করার জিনিস না। মুক্তিযুদ্ধ একটা রাজনীতি ছিল, কিন্তু সেই রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি না। লোকজন মুক্তিযুদ্ধ এই জন্য করে নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। লোকজন মুক্তিযুদ্ধ করেছিল তার নিজের স্বাধিকার পাওয়ার জন্য। যে স্বাধিকার আন্দোলনের প্রধান নেতা হিসেবে সেই সময় আওয়ামী লীগের একাধিক নেতা আবির্ভূত হয়েছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। ফলে জনগণ তখন আওয়ামী লীগকে বেছে নিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। আওয়ামী লীগ জনগণকে বাইছে নেয় নাই স্বাধীনতা আনার জন্য। জনগণ আওয়ামী লীগকে বেছে নিয়েছিল, ভোট জনগণ দিয়েছিল, তাই না? এবং দিয়ে আওয়ামী লীগকে ঠিক করেছিল, কারণ জনগণ মনে করেছিল যে এই দলের মধ্যে এরকম নেতা আছে যে স্বাধীনতা এনে দিতে পারবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী কালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ট্রেডমার্ক বানিয়ে নিজেরা ব্যবহার করতে শুরু করলো, যে এটা এককভাবে তাদের কৃতিত্ব। এবং শুধু এককভাবে তাদের কৃতিত্ব না, এই কৃতিত্বের সিংহভাগ হচ্ছে একটি পরিবারের। এবং সেই পরিবারের পাগল ছাগল হইলো নামের সামনে শেখ থাকলে সে ভালো। আপনি বলেন, আমরা একাধিক শেখকে দেখেছি তো যে তারা কি ধরনের আচরণ করেন, কিন্তু তাদের কোনো ধরনের প্রতিকার হয়েছে? দল থেকে তাদের পদের কোনো অবনতি হয়েছে? বরং আমরা দেখেছি পরিবারের সদস্য দিয়ে সংসদ, বিভিন্ন জায়গা, দল, দলের বাইরে বিভিন্ন জায়গা প্রায় ভরে ফেলা হয়েছিল। এই যে প্রক্রিয়া, চেতনার নাম দিয়ে রাজনীতি দখলের প্রক্রিয়া, দল দখলের প্রক্রিয়া, চেতনার নাম দিয়ে অন্য দলের উপর নির্যাতন চালানোর প্রক্রিয়া, ফলে মুক্তিযুদ্ধকে যে এইভাবে বিতর্কিত করে তোলায়, বিতর্কিত করে তোলার পেছনে এই পতিত স্বৈরতন্ত্রের একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, যেমন সামরিক বাহিনী থেকে যদি বাজে শাসক আসেন, তাহলে সামরিক তন্ত্র বিতর্কিত হয়েছিল। আপনি দেখবেন যে এরশাদ সাহেব যে কাণ্ডটা করেছিলেন, এতে করে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে মানুষ মনে করতো যে সকল জেনারেলি এরশাদের। তো এটা কি কেন হয়েছে? কারণ ওই একই ঘটনা। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনাকে জনগণের জীবনে প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করতে চাইতেন, তাহলে একটি সাংস্কৃতিক পরিবর্তন আনার চেষ্টা করতেন বাংলাদেশে। মানুষের আচরণের পরিবর্তন আনার চেষ্টা করতেন। শিক্ষায় এমন পরিবর্তন আনতেন যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতার গৌরবকে এবং যা কিছু অহংকার সবকিছুকে তার নিজের মনে করতে পারতো। কিন্তু আওয়ামী লীগ কি করেছে? আপনি আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার। আপনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে আপনি রাজাকার। এবং যে দলই করেন না কেন আপনি রাজাকার। হ্যাঁ, ওরা এমন কাউকে বাদ দেয় নাই যাকে রাজাকার বলে নাই। আমাকেও রাজাকার বলেছে, আমাকে ছাগু বলেছে, রাজাকার বলেছে, এগুলা বলেছে। এবং আমি সেটা শুনেছি, শুনে প্রতিবাদ করেছি, কখনো সহ্য করে গেছি। আমার অপরাধ কি ছিল জানেন? আমি ইসলামী ব্যাংকের একটি অনুষ্ঠানে, আমি পেশাদার উপস্থাপক, আমি তারপরেও গিয়েছিলাম। মূলত তারা ওইখানে একটা চ্যারিটি করেছিল, আবার একটা প্রতিষ্ঠানে, আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান চালাতাম, তো ওনারা যখন রিকোয়েস্ট করেছে আমি গিয়েছিলাম। ওইখানে কিন্তু আওয়ামী লীগের 9 জন নেতা উপস্থিত ছিলেন স্টেজে। কারো দোষ হলো না, আমার দোষ হলো। কেন? কারণ তারা আমাকে বেছে নিয়েছিলেন যে আমাকে আক্রমণ করতে হবে। একদল আমার পরিচিত লোক সিপি গ্যাংকে আমার বিরুদ্ধে নিয়োজিত করেছিলেন, সকাল বিকাল গালিগালাজ। একই ধরনের গালিগালাজ আমি এখন স্বাধীনতা বিরোধী বট বট পক্ষের কাছ থেকেও পাই। মানে আমি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে যে ঠিক কথা বললে আপনাকে গালি খাইতে হবে। কিন্তু এই যে আওয়ামী লীগ চেতনার নামে গালিগালাজ শেখালো লোকজনকে, এখন আমরা আহ, আগেও করেছি, গালির বিপরীতে কথা বলেছি। কিন্তু এই যে গালির সংস্কৃতি চালু করা, এই যে মানুষকে ট্যাগ করার সংস্কৃতি চালু করা, এগুলা কি মুক্তিযুদ্ধের চেতনা? হুম। মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব না, নিজে আওয়ামী নিয়ে লীগ নিব যা যেন? শিখেছে আমরা খুব যত্ন করে সেগুলো চর্চা না করে না, গেছি। খারাপ জিনিস আপনি সবসময় শিখবেন রে ভাই। আপনি নাক খুঁটতে বললে দেখবেন বাংলাদেশের সব লোক নাক খুঁটতেছে। এটা হচ্ছে অভ্যাস, কারণ এই খারাপ জিনিস একটা আরাম আছে। মানুষ যে খারাপ কাজ করে, শয়তানে তো সাকসেসফুল কেন? এর কারণ হচ্ছে শয়তানি করা অনেক সহজ। তো আপনি লোকজনের শয়তানি শিখালে শয়তানি তো আগে শিখবে, কারণ এটার জন্য জ্ঞান লাগে না, বুদ্ধি লাগে না, নৈতিকতা লাগে না, সততা লাগে না, ত্যাগ লাগে না। এটার জন্য আপনার কিছু হারাইতে হয় না, বরং আপনি পাইতেই থাকবেন। এটা ধরে টান দিবেন, ওটা ধরে টান দিবেন, মানে এর এত পকেট মারবেন, এত ওর বড় পকেট একটা গণ মারবেন। অভ্যুত্থান হলো, এত মানুষের প্রাণ গেল, কিন্তু শয়তানি গেল না, মানে শয়তানিটা ঠিক না আমরা না, রেখে এই দিলাম দেশের শব্দটা মধ্যে। এইভাবে আপনি বললেন না। এই গণ অভ্যুত্থান যেভাবে ঘটেছে, এই গণ অভ্যুত্থান ঘটেছে মূলত
শয়তান তাড়ানোর জন্য, নিজের শয়তানি দূর করার জন্য কি গণ আন্দোলন হয়েছিল? আমরা সবাই ভালো হয়ে যাব কালকে থেকে, এইটা কি এই হুম আন্দোলনের ভিতরে ছিল? আমরা নৈতিকতার পরাকাষ্ঠা দেখাবো, এইটা ছিল? ছিল যে শয়তান তাড়াও। তারপরে আমরা অনেকদিন, আমি সবসময় বলি যে সব এই পুরো গণ অভ্যুত্থানের সবচেয়ে অদ্ভুত স্লোগান লাগে, অনেক দিন হাইয়ো আর ন হাইয়ো। মানে তুমি অনেক খেয়েছো আর খেও না। তাহলে কি খাওয়াটা কি ঠিক আছে? মানে অনেক দিন খাইলে অসুবিধা, অল্প দিন খাইলে ঠিক আছে? হুম খাওয়া যে বন্ধ হবে এটা বলা উচিত ছিল, যে অনেক দিন খাইও আর কেয়াই ন খাইও। মানে অনেক দিন খেয়েছো আর কেউ খেও না। হুম কিন্তু স্লোগানটা কিন্তু এইটা না, অনেক হুম। দিন মানে খাইও এখন আর অন্য ন কেউ খাবে। খাইও। মানে তুমি অনেক খেয়েছো আর খেও না, মানে আমি অনেক খাবো, এখন বাধা দিও না। তো এই যে বাধা দিও না, আমি অনেক খাবো, এই জায়গাতে যে রাজনীতিকে নিয়ে গেল, সেটা কি হলো? আপনি চিটাগাঙে যান, দেখবেন সমন্বয়কের নামে সবচেয়ে বেশি চাঁদাবাজির হুম, অভিযোগ। একজন সমন্বয়ক আছেন, জি। যিনি আবার নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন, ছাত্র দলের নেতা হিসেবে দাবি হুম, করেন। উনি নাকি আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে চাঁদা নিয়েছেন বলে একটা প্রচলন, একটা কথা প্রচলিত হয়েছে। এই যে গুজবগুলি প্রচলিত হয়েছে, এইগুলি তো ছাত্র দলের ক্ষতি করেছে। জি, লোকে মনে ক্ষতি করেছে যে করেছে। ও এই ছাত্র ডাক্তার দল। আব্দুল তুষার, ধন্যবাদ। শেষের দিকে যাব, কিন্তু ওই জাতীয় নির্বাচনের প্রশ্নটাতে আমি যেতে পারছি না, একটু শেষ করি এই জায়গাটিতে এসেই যে ডক্টর আলী রিয়াজ, ঐক্যমত কমিশনের সহসভাপতি, তিনি আজকে প্রথম আলোর আলোচনায় বলছেন যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তার জন্য সেটি মানে সমস্যাজনক, বা জাতীয় নিরাপত্তার প্রশ্নের মুখে পড়বে, এরকম একটা বক্তব্য তিনি আজকেই দেখছিলাম। আহ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। জি জনাব, আমি আজ এখানে একটু জানতে চাই, এখনো না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, মানে না হলে এই প্রশ্নটা খোদ মানে সরকারের ভেতর থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে আসছে কেন?